এক যুগ আগেও বাংলাদেশে বন্ধ্যাত্বের চিকিৎসা নিয়ে চরম অনাস্থা ছিল। দেশের সিংহভাগ মানুষই মনে করতো যে এটি বাংলাদেশে মনে হয় ভালো চিকিৎসা তেমন কেউ দিতে পারছে না, কিন্তু পরিস্থিতি বদলে গেছে। অনেকগুলো আইভিএফ সেন্টার তৈরি হয়েছে, মানুষের আস্থা ফিরেছে। আজ থেকে 4 বছর আগে কাজ শুরু করেছে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল। তার আদ্যপান্ত নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাসপাতালটির চেয়ারম্যান ডাক্তার এস এম খালিদুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্বাগত আপনাকেও বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালে। আমি প্রথমে আপনার কাছে জানতে চাই যে যেটি বলছিলাম যে 1 বছর আগেও মানুষের অনাস্থা ছিল, এই এক যুগে বাংলাদেশের আইভিএফ বলি বা বন্ধ্যাত্বের যাবতীয় চিকিৎসার মানে কতটা পরিবর্তন আপনাদের চোখের সামনে হয়েছে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে বন্ধ্যাত্বের চিকিৎসা শুধু না, সব চিকিৎসার ক্ষেত্রেই একটা পরিবর্তনের সূচনা আমরা দেখতে পাচ্ছি। তবে স্পেশালি বন্ধ্যাত্বের চিকিৎসা এবং ক্যান্সার চিকিৎসা, এই দুইটা চিকিৎসার প্রতি বাংলাদেশে একটা অনাস্থা ছিল বা সেভাবে গড়ে ওঠে নাই। যেমন বাংলাদেশের সরকারি যে ইনস্টিটিউশনগুলোতে, সেখানেও কিন্তু বন্ধ্যাত্ব চিকিৎসা, বিশেষ করে আইভিএফ, তারা তেমন সফলতার মুখ দেখতে পারে নাই। কিন্তু আমি এই চিকিৎসা বন্ধ্যাত্বের, বিশেষ করে 15% লোক ভোগে বন্ধ্যাত্বে, তার মধ্যে 2-3% ক্ষেত্রে তাদেরকে আইভিএফ বা টেস্ট টিউব বেবি লাগে। আচ্ছা, এই টেস্ট টিউব বেবি যাদের লাগে, এদের এই বন্ধ্যাত্বটা অনেক কষ্টের একটা জায়গা। আমি এটাকে হজের সঙ্গে তুলনা করি। যেমন আপনার ইকোনমিক্যাল, তারপরে ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল, 3টা পার্টই দেখবেন জড়িত। এই ট্রিটমেন্টের ক্ষেত্রেও এরকম জড়িত। আচ্ছা, তো মানুষ অনেক কষ্টের জায়গায় থাকে। তো আমাদের এখানে দেখেছি দেশের ভিতরে মানুষ আগে অনেকবার ফেল করার পরও তারা সাকসেস আসতো না। এটা করে একটা অনাস্থা এবং তারা পার্শ্ববর্তী দেশের দিকে চলে যেত। এটারই ধারাবাহিকতায় আমাদের একজন মেন্টর, আমার যিনি মেন্টর ডাক্তার মৃণাল কুমার সরকার, উনি ইভার কেয়ার, যেটা এখন অ্যাপোলো হাসপাতাল, এখান থেকে অলমোস্ট প্রায় 19 বছর আগে আইভিএফ সেন্টার শুরু করে, এবং তখন আমি এই পার্টে সংযুক্তি আসে আমার। আইভিএফ ট্রিটমেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকে, ল্যাবের পার্ট থাকে। ল্যাব ওরিয়েন্টেড যে এগ এবং এগের যে মিশ্রণ, স্পার্মের যে মিশ্রণ করে ভ্রূণ ফরমেশন করা এবং তাদের যে নিউট্রিশন দেওয়া, এই ক্ষেত্রটা অনেক ক্ষেত্রেই বলা যায় সব জায়গায় পিছিয়ে ছিল। তখন আমি বলতে পারেন যে এক প্রকার সাধনাই করি আর কি। আমার 6-7 মাস আমি সূর্যের আলো দেখি নাই বলি, মানে হসপিটালে ফজরের নামাজ পড়তাম, ঈশার নামাজ পড়ে যেতাম, তার মানে সূর্যের আলো দেখা হতো না। এই একটা স্ট্রাকচারের পরে ওখানে আইভিএফ সেন্টার এবং সাকসেস আসতে থাকে। অলমোস্ট প্রায় 1.5 বছর পরেই আমি পুরো দায়িত্বটা ডিল করি। এর আগে ওই সেন্টারে ইভার কেয়ার বা অ্যাপোলো ফুল রেসপন্সিবিলিটি আসে। এর আগে ইন্ডিয়া থেকে এবং সিঙ্গাপুর থেকে আসতো, কিন্তু তারা বাইরে থেকে এসেও কিন্তু ওরকম সাকসেস তারা দেখাতে পারতো না। আচ্ছা, সেটা দুইটা মেলাই আমি একটা রিসার্চ করে মোটামুটি স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসি। তারপরে ইভার কেয়ারে দেখলাম যে গ্র্যাজুয়ালি সাকসেস আসলো এবং গ্র্যাজুয়ালি ওখানে আমরা ডিল করি। কিন্তু ইভার কেয়ারে থাকার প্রায় 10-15 বছর। আপনি আবার কত বছর ছিলেন ওখানে? অলমোস্ট আমি 15 ইয়ার্স কাজ করেছি। 15 বছর। এই কাজ করার ফাঁকে ফাঁকে আমার একটা উপলব্ধি হয়েছে যে ইভার কেয়ার একটা তো স্ট্যান্ডার্ড জায়গা, কিন্তু এইখানে যে পরিমাণ খরচ হয়, এটা আমার দেশের প্রেক্ষাপটে প্রত্যেক মানুষের সেটা বহন করা থাকে না। সবার সঙ্গে সাধারণত চিকিৎসা গুণ অ্যাটলিস্ট দ্বিগুণ সেখানে, যেটা আমরা এখন করতে পারি যে কোনো লেভেলে। ওটার ধারাবাহিকতা আমি চিন্তা আমার দেশের সাধারণ মানুষের জন্য আমরা কতটুকু ফ্লেক্সিবল একটা রেটে করার জন্য চেষ্টা করতে পারি, সেটা দীর্ঘদিন একটা স্বপ্ন ছিল। আমার সঙ্গে এর সঙ্গে যোগ হয়েছিল আমার জুনিয়র যিনি ডাক্তার আছে, ডাক্তার রফিকুল ইসলাম, উনি এখানকার এমডি, এবং উনিও পরবর্তীতে এই সাবজেক্টের উপরে ইন্টারন্যাশনাল যে রিকগনিশন যে সাবজেক্ট আছে সে ডিগ্রি করে আমাদের সঙ্গে। আমরা ইভার কেয়ারে একসঙ্গেই কাজ করেছি। আমাদের সঙ্গে আরও ছিল ডাক্তার হাসিনা আক্তার, উনিও কাজ করেছেন। আই হ্যাভ টু ডু সামথিং। এরপর আমার সঙ্গে অন্যদেরকে আমি সংযুক্ত করেছেন এবং এটা স্টার্ট করি আমরা। স্টার্ট করার পরে বাংলাদেশে আইভিএফ এক্সক্লুসিভ বলতে পারেন যে আমরা আইভিএফটাই বেশি এখানে ডিল করি, অন্য পার্ট না। এবং বাংলাদেশের মধ্যে শুধু না বলতে পারেন, বর্তমান বাংলাদেশ ফার্টিলিটি সেন্টার হচ্ছে এশিয়ার মধ্যে একটা বড় ফার্টিলিটি সেন্টার। মানে আপনি কোন রেশিও দিয়ে মানে গর্ব করে হয়তো বলছেন যে গোটা এশিয়ার মধ্যে, মানে এশিয়ার মধ্যে আমরা ব্যাখ্যা করে বলছি এই কারণে যে একটা সেন্টারে একটা মাসে বা বছরে সবচেয়ে কত সংখ্যক আইভিএফ তারা সাইকেল রান করায়, সেটার সংখ্যা অনুপাতে আপনি বলতে পারেন যে সবচেয়ে বেশি। আচ্ছা, আর দেশের ভেতরে আমাদের যেটা হয় অন্য সবাই মিলেও দেখলেন সেটা 50% করে। এটা আমরা করতে পেরেছি এই কারণে আমরা এখানে ট্রিটমেন্টটাকে একটু ফ্লেক্সিবল রেখেছি। মানে যারা সচ্ছল, যারা মধ্যবিত্ত, যারা গরিব, যারা বেশি গরিব, তাদেরকে আমরা জাকাত ফান্ডের একটা পার্ট রেখেছি। তাদের মাধ্যমে আমরা ইকোনমিক্যালি গড়ে কত টাকা পায় ওখান থেকে একজন এটা ডিপেন্ডিং তার উপরে, আমরা কোনো কিছু ফিক্সড করি নাই। তবে আমরা চেয়েছি যে তার সত্যিকারের যাদের নিড
সেই অনুপাতে তাদের সার্ভিসটা দিয়ে দেওয়া যায়। কিন্তু এই 4 বছরে যদি আপনাদের টোটাল সফলতার পরিসংখ্যান বলি বা ব্যর্থতারও যদি কোনো পরিসংখ্যান থাকে সেটি যদি জানতে চাই আপনার কাছে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আমাদের মানে মিডিয়ার মাধ্যমে মানুষের জানার দরকার। এই ট্রিটমেন্টের একটা মানে বলতে পারেন যে কষ্টকর পার্ট হচ্ছে যেটা 100% সাকসেস হয় না। এই ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো কোনো কাপলের বয়স কেমন, তাদের এগ রিজার্ভ কেমন আছে, হাজব্যান্ডের যে পার্টনার যিনি তার স্পার্মের প্যারামিটার, এইগুলোর উপরে নির্ভর করে। সবচেয়ে কষ্টকর পার্ট হচ্ছে এখানে আমাদের যখন করোনা হয় একটা টেস্টের মাধ্যমে বুঝতে পারি, টাইফয়েডের একটা টেস্টের মাধ্যমে বুঝতে পারি, কিন্তু এই ফার্টিলিটি ট্রিটমেন্টে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট মানে টেস্ট নাই যে টেস্টের মাধ্যমে আপনি একটা কাপলকে বলে দিবেন যে আপনার জীবনে বাচ্চা আর হবে না। আবার একটা কাপলকে কিছু এক্সেপশনাল, যেমন তার ডিম শেষ হয়ে গেছে, এটা তো বলে দেওয়া যায়, কিন্তু ধরেন তার সব কিছু ভালো আছে এরপরও তার হবেই বা হবে না, এরকম কোনো স্পেসিফিক টেস্ট নাই যেটা দেখে তাকে আপনি বলেই দিবেন যে আপনার জীবনে সম্ভব না। তবে যারা লেগে থাকে আমরা দেখেছেন যে 20 বছর, 22 বছর, 24 বছর, ইভেন 4-5 বার ট্রাই করে বাচ্চা হয়েছে। যেমন 2 দিন আগে 20 বছর লেগে থেকে বাচ্চা হয়, মানে 20 বছর পরে তার বাচ্চা হয়েছে, হয়তো 4-5 বছর লেগে আছে, এর মধ্যে সে 4-5 বার আইভিএফ করেছে, আবার এমন রেকর্ড আছে যে 10 বার করেও হয় নাই। আমরা যেমন দেখি যে এই সেন্টার আমার ব্যক্তিগতভাবে আসা হয়েছে নিউজের কাজে, প্রথম দিকে দেখতাম যে একটু ফাঁকা টাকা লোকজন আছে, কিন্তু এখন তো আসলে পা ফেলা যায় না। মানে রোগীরা কিন্তু অনেক সময় এটাও বলে যে আসলে যেই সময়ের মধ্যে দেখার কথা বা এক ধরনের অস্বস্তিও কিন্তু তৈরি হয়েছে, অপেক্ষা অস্বস্তির সব থেকে বড় কারণ। মানে এটিকে নেগোশিয়েট করবার মতো বা এটাকে মিটিগেট করার মতো কিছু আপনাদের? অফকোর্স আমার সেটা তো প্ল্যান আছে। আমি প্রথম যখন এই সেন্টারটা শুরু করি মাত্র 2টা ফ্লোর নিয়ে, সে তখন কম আইভিএফ ছিল। এরপর মানুষ তো এখন অনেক সচেতন, অ্যান্ড্রয়েড যুগে মানুষের কাছে মোটামুটি জানাজানি হয় এবং পেশেন্টরাই তাদের দেখছে, তাদের সঙ্গে যে যুক্তি থাকে তারাই তাদের মাধ্যমে রেফার করে। এখন আপনারা শুনে আনন্দিত হবেন যে এইটা 12 তলা বিল্ডিং, আমরা পুরো ফ্লোর নিয়েই মানে 12 তলা বিল্ডিং নিয়েই কাজ করছি। তারপরেও আমরা যে মানে আমাদের টিম হয়তো আগে 10 জন ছিল, এখন 150 জনে কাজ করছে, তারপরেও আমরা এ করে পাচ্ছি না। আমরা আরও চেষ্টা করছি যে এই টিমকে এক্সপ্যান্ড করার জন্য। ওই 150 জনের মধ্যে আপনাদের কনসালটেন্ট, এমব্রায়োলজিস্ট, মূল যে পার্টটা, এখানে আপনারা কতজন আছেন? অ্যারাউন্ড 50 আছে। কস্টিং এর ক্ষেত্রে আরো যতগুলো সেন্টার হয়েছে বাংলাদেশে, আপনারা কোন জায়গায় আছেন? কস্টিং এর ক্ষেত্রে আরো যতগুলো সেন্টার আছে সব মিলে সার্ভিস আমরা মনে করি যে অন্য যে কোনো সেন্টারের তুলনায় এখানে কম। আর সত্যিকারে যারা গরিব থাকে তাদের জন্য আমাদের একটু ফ্লেক্সিবিলিটি থাকে, আমরা ফিক্সড রাখি না। আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই যে আপনি আইভিএফ বা ইনফার্টিলিটি নিয়ে যে স্বপ্ন দেখেছেন, এক ধরনের সফলতা আপনি পেয়েছেন। রাইট। ইদানিং আপনাকে খুব দেখি যে আপনি ওই শিশু হাসপাতালের সামনে, ক্যান্সার হাসপাতালের সামনে বিভিন্ন বিষয়ে, দুর্নীতির বিষয়ে মানববন্ধন করছেন, বা আপনি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ইলেকশনেও দাঁড়াবেন শুনছি। মানে হঠাৎ করে এই টার্নিংটা কেন? এটা বলতে পারেন যে একটা মানুষের নৈতিক দায়বদ্ধতা। যেমন এবার কেয়ারে আমি কাজ করেছি, সেখানেও তো আমার মনের মধ্যে একটু কাছে যে সাধারণ মানুষের বা যারা গরিব আছে তাদের জন্য আমাদের কিছু করার থাকা উচিত। যে কৃষক আমাদের জন্য কাজ করছে, যে ভাইরা আমাদের এই সুন্দর পোশাক পরে ঘুরতে বেড়ানোর সুযোগ করে দিছে, আর মানুষ হিসেবে মানুষের একটা নৈতিক দায়বদ্ধতা থাকে। ওই জায়গা থেকে আমি মনে করি ব্রিলিয়ান্টার সামনে স্টুডেন্ট যারা, তারা পলিটিক্যালি আসা উচিত। এটাকে যারা পলিটিক্যালি যারা আছে তারা সবসময় মনে করে ভালো ছাত্ররা দূরে থাকুক, বা আমরা গার্জিয়ানরাও চিন্তা করি। এটা আমাদের দেশের জন্য সবচেয়ে নেগেটিভ পয়েন্ট আমি মনে করি। কিন্তু মানে এটি করতে গিয়ে আসলে এই যে প্রত্যাশার যে চাপ সৃষ্টি হয়েছে, প্রত্যাশার যে চাপ, অলরেডি বলতে পারেন যে আমার চাওয়ার মানে মানুষই তো অফকোর্স চাওয়ার শেষ নেই। আমি যেটা চেয়েছি আল্লাহ তার থেকেও বেশি অলরেডি আমাকে করার সুযোগ দিয়েছে। এবারকে আমি যেটা চিন্তা করেছিলাম একটা সেন্টার দাঁড় করাতে হবে, আমি দাঁড় করেছি, এবং আমার বড় ড্রিম হচ্ছে ভবিষ্যতে এটা বড়, যেমন বারডেম এখন আপনার যেমন চিকিৎসার জন্য যখনই চিন্তা করা হচ্ছে ডায়াবেটিস ট্রিটমেন্ট, তখন বারডেমের দিকে তো মানুষ এগিয়ে যাচ্ছে। ফার্টিলিটি ট্রিটমেন্ট মানে একমাত্র তখন মানুষ হবে বাংলাদেশ ফার্টিলিটির দিকে আগাবে। এবং ইন ফিউচার আমি বড় ধরনের একটা ট্রাস্ট মতো করে এটাকে, আমার যদি আল্লাহ মানে বাঁচিয়ে রাখে, তাহলে আমি এরকম ভাবে একটা করে দিই যেখানে আন্ডার দ্য সেম আমব্রেলা মানুষ সব সার্ভিস পাবে ইনশাআল্লাহ। বন্ধাত্ব যেমন একটা সমস্যা, স্বাস্থ্যের তো অসংখ্য সমস্যা যেগুলো নিয়ে আপনি নিয়মিত কথা বলছেন। মানে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কি আপনার আলাদা কোনো পরিকল্পনা আছে? স্বাস্থ্য খাত নিয়ে যেহেতু আমরা পলিটিক্যালি আছি, সেটা তো অবশ্যই স্বাস্থ্য খাত নিয়ে সেটা কি পরিকল্পনা, কেমন হওয়া উচিত বাংলাদেশের স্বাস্থ্য খাত? আমরা দেখেছি যে বেশিরভাগ বিদেশি যে দেশগুলোতে আমরা ভ্রমণ করি, স্বাস্থ্য খাতে মানুষের এটা একটা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারটা মানুষ সাধারণত অলমোস্ট বিনামূল্যেই তারা পেয়ে থাকে, বা একটা ইন্স্যুরেন্সের মাধ্যমে পেয়ে থাকে। আমাদের মানুষের, আমরা সরকারি হাসপাতালগুলোতে গেলেই দেখি যে একটা মানুষের অনেক কষ্টের একটা জায়গা, এবং নানা ধরনের হয়রানি, শুধু হাসপাতাল না,
দালাল চক্র এবং তাদের মূল ট্রিটমেন্টের জায়গায় অনেক কষ্টের জায়গায়। এটাকে আমাদের দূরীভূত করার একটা প্রথম চ্যালেঞ্জ হিসেবে আমরা নিব ইনশাল্লাহ। এবং সত্যিকারের যারা গরিব মানুষ, যেটার একটা ছোটোখাটো পাইলট স্টাডি আমি আমার এখানে করেছি, যে সত্যিকারের যদি সে গরিবের জন্য ফিরে না যায়, তার ট্রিটমেন্ট এনশিওর হবে। ওখানেও আমরা সরকারিভাবে তার ফ্রি ট্রিটমেন্ট, যারা গরিব অ্যাটলিস্ট তাদের জন্য কিভাবে করা যায়, এটার একটা অ্যাসুরেন্স আমরা ভবিষ্যতে করবো। এটা আপনার কাছে আমি শেষ প্রশ্ন করতে চাই যে এই যে বন্ধ্যাত্বের বিভিন্ন চিকিৎসকরা, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ভারত থেকে, থাইল্যান্ড থেকে বাংলাদেশে কোনো ধরনের অনুমতি না নিয়ে, বিশেষ করে বিএমডিসির অনুমতি না নিয়ে আসছে, এগুলো গণমাধ্যম থেকে বন্ধ করারও চেষ্টা করা হচ্ছে নানাভাবে, কিন্তু ওরা যেমন বাংলাদেশে এসে অনেকগুলো দেশ মিলে মেলা করে, আপনাদেরও তো অনেকগুলো সেন্টার, অনেক বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, তাদেরও তো একটা মেলা বা এরকম একটা যৌথ প্রযোজনা হতে পারে মানুষকে জানানোর জন্য। এটি কি কখনো কল্পনা করেছেন কিনা? বাংলাদেশে এটা বিদেশ থেকে যেটা আসে, আপনি যেটা বললেন, অলরেডি দেখেন এটা আগে হতো, কিন্তু এই যে 5 আগস্টের পরিবর্তনের পরে পলিটিক্যালি আমি নিজেও কিছু জায়গায় কল করেছি, বা বিএমডিসিতে আমার এখন নিজস্ব যেহেতু পরিচিতি একটা সার্কেল আছে, এটা অলরেডি দেখেন একটা হয় না, পরে যেটা হবে ব্যাংকক থেকে, সেটাও আমরা বন্ধ করেছি। এটা দ্বারা অনেক সময় মানুষ উপকার হয়, আবার অনেক মানুষ মানে ধোকার মধ্যে পড়ে, তাদের কাছ থেকে 30-40 লাখ টাকা নিয়েছে, কোনো সাকসেস কিছু নিয়ে আসে, এরকম অসংখ্য মানুষ আছে তারা যেটা বাংলাদেশে তারা ইজিলি 5 লাখ টাকা হয়তো সেই সার্ভিসটা পেত। কিন্তু আপনাদের যে সেন্টারগুলো, যারা বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, তাদের মধ্যে নিজেদের কিছুটা অবশ্যই এক্সচেঞ্জ হয়, আমাদের নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হয়। এবং আগেও কিছু সময় আপনারাও কখনো মেলা করবেন কিনা বন্ধ্যাত্বের? মেলা সেটা করা যেতে পারে, মেলা ঠিক না, এটা আসলে ভিউ এক্সচেঞ্জ বলতে পারেন। সেটা বাংলাদেশে যে সোসাইটি আছে সেটা তো বছরে একবার হয় আর কি। সামনে আপনি যেটা পরামর্শ দিয়েছেন যে বড় আকারে করা, সেটা ইনশাল্লাহ আমারও এই প্ল্যান আছে করা। এবং আমার বড় প্ল্যান আছে যে আসলে এই পার্টের যে এক্সপার্টাইজ বন্ধ্যাত্বের, এবং সবাই করে, উইনার্স ডু নট ডু দ্য ডিফারেন্ট থিং, দে ডু দ্য সেম থিং ইন ডিফারেন্ট ওয়ে। আমার চিন্তা হচ্ছে যে আমাদের এখানে সাকসেস বেশি আছে, অন্য জায়গায় নাই, এটার কিভাবে সমন্বয় করে এটাকে আরো বেশি এক্সপ্যান্ড করা যায়, সাকসেস করতে পারে, সেটাকে দাঁড় করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি আবারও আলোচনায়। বিয়ের 2 বছর পর আমরা প্রথম জানতে পারি যে আমাদের কনসেপ্ট হতে প্রবলেম হচ্ছে। তখন আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে যখন প্রবলেমটা আইডেন্টিফাই করি, তারপর থেকে আমরা ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে ট্রিটমেন্টের জন্য যাই। এবং একটা পর্যায়ে যখন হতাশ হয়ে গেলাম, তখন মনে হলো যে আর মানে চেষ্টাটা ছেড়ে দিব। তখন বাংলাদেশ ফার্টিলিটি সেন্টারের সন্ধান পাই। ডক্টর খালেদুজ্জামান স্যারের কাছে আমরা প্রথম আসি, তো উনি আমাদের সমস্ত বিষয়টা ব্রিফ করেন। তো আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এখানে ট্রিটমেন্ট করব। তো প্রথম দিকে যখন আসি, তখন এখানে মানে এত রোগী, তারপরেও উনি অত্যন্ত যত্ন সহকারে প্রত্যেকটা বিষয় সময় নিয়ে, এখানকার যারা স্টাফ আছেন, জুনিয়র ডক্টর আছেন, ইভেন প্রত্যেকটা স্টাফ খুব যত্ন সহকারে প্রতিটা পেশেন্টকে ট্রিটমেন্ট করেন। এটা আসলে খুব প্রতিটা পেশেন্টের জন্য ধৈর্যের একটা পরীক্ষা। এখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এই ট্রিটমেন্টের প্রসেসে। তো এই ট্রিটমেন্ট প্রসেসটা যখন স্টার্ট হয়, শুরুর দিকে সহজ মনে হলেও আস্তে আস্তে যখন সময় যায়, এটা অনেক জটিল একটা প্রক্রিয়া, যখন মানুষ অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন। তো আমাদের আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ছিল তীব্র, এবং এই প্রতিষ্ঠানে ডক্টর খালেদুজ্জামান স্যারের উপরও একটা তীব্র বিশ্বাস নিয়ে আমরা আমাদের কাজ শুরু করি। তো আল্লাহর রহমতে আমরা গত জুলাই মাসে আমাদের প্রথম বেবি পৃথিবীতে আসে। শুনছিলাম আইভিএফ চিকিৎসায় সফল হওয়া একজনের কথা। এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও টেস্ট টিউব বেবি বিশেষজ্ঞ ডাক্তার রফিকুল ইসলাম ভুইয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। টেস্ট টিউব বেবিতে একটা মিথের মতো, এটা নিয়ে আসলে অনেক রকম কথা বাইরে আছে। যদি একটু পরিষ্কার করেন যে টেস্ট টিউব বেবি আসলেই কাদের প্রয়োজন হয়? আসলে টেস্ট টিউব বেবি বা আইভিএফ চিকিৎসা, এটা হচ্ছে যে বন্ধ্যাত্ব চিকিৎসার সর্বশেষ ধাপ। তার আগে অনেকগুলো ধাপ আছে, নর্মাল ট্রাই করা, ওষুধ ইঞ্জেকশন দিয়ে ট্রাই করা, আইইউআই করা, এবং এগুলো সবগুলো ব্যর্থ হলে তখন পরবর্তীতে আইভিএফ বা চিকিৎসাগুলোর জন্য বলা হয়। পাশাপাশি অনেক সময় দেখা যায় যে এমন কিছু অবস্থা আছে, অসুবিধা আছে, যার ফলে এই প্রাথমিক যে চিকিৎসা পদ্ধতিগুলো সেগুলো প্রযোজ্য না। যেমন মনে করেন যে কারো স্পাম নাই,
এখন তাকে কি আপনি ওষুধ দিয়ে ট্রাই করবেন? পারবেন না। ইঞ্জেকশন দিয়ে ট্রাই করবেন? পারবেন না। আইইউএ করবেন? পারবেন না। ওই স্টেপগুলো কিন্তু প্রযোজ্য না, কারণ তার স্পামই নাই। তাহলে এখন কি করতে হবে? তাহলে তাকে দেখতে হবে যে স্পামটা বডির কোথাও আছে কিনা। স্পাম প্রোডাকশন হয় টেস্টিস বা অন্ডকোষের মধ্যে, যেটা আমাদের শরীরের বাইরে থাকে। এখন এই অন্ডকোষে যদি দেখি যে শুক্রাণু আছে, কোনো কারণে হয়তো সিমেনের মধ্যে শুক্রাণু আসছে না, কিন্তু টেস্টিসের মধ্যে আছে, ব্লক হয়ে আছে, তো আমি টেস্টিস থেকে স্পাম যদি নিই এবং সেটা দিয়ে যদি আমি কনসিভ করাতে চাই, তাহলে ইক্সি বলে একটা টার্মিনোলজি আছে, যেটা হচ্ছে এগের মধ্যে সরাসরি স্পাম ঢুকিয়ে করতে হয়, যেটা শুধুমাত্র ওই টেস্টিসের স্পাম দিয়ে সম্ভব। এখন যদি কোনো কারণে আমি টেস্টিসের স্পাম পেলাম না, তখন আমি কী করব? তখন কিন্তু আসলে আমার বাচ্চা দেওয়ার কোনো সুযোগ নাই। এবং বাংলাদেশ ফার্টিলিটি তাই করে, যেটা হচ্ছে যদি আপনার কোথাও স্পাম নাও থাকে, যদি টেস্টিসেও থাকে, টেস্টিস থেকে স্পাম নিয়ে আমরা ট্রাই করি। সেটা দিয়ে অনেক প্রেগনেন্সি আছে। কিছুক্ষণ পরে আমাদের একটা পেশেন্ট আজকে আছে 15 বছর পরে আজকে কনসিভ করছে, 15 বছর পরে, সেইভাবে টেস্টিস থেকে নেওয়াই নিয়ে আমরা করেছি। এখন আমি যদি টেস্টিসে যদি না পাই, তাহলে এই কেসটাকে আমি করতে পারি কিনা? ইথিক্যালি আমি আসলে করতে পারি না। এখন কিছু বিষয় আছে যে যদি আমাদের দেশের প্রেক্ষাপটে হয়তো বা এটা বৈধ না, বা মুসলিম কান্ট্রির কোনো মুসলিম কান্ট্রিতে এটা অন্য কারো শুক্রাণু ব্যবহার করে বাচ্চা নেওয়াটা বৈধ না। কারণ যদি শুক্রাণু অন্য কারো ব্যবহার হতে, বাচ্চার বাবা তো উনি হচ্ছে না, অন্য একজন বাচ্চার বাবা। সেটিও কি বাংলাদেশে হয় না? আমাদের জানা মতে হয় না। যদি কেউ যদি করে থাকে তাহলে পার্সোনালি হয়তো করে থাকে। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে কোনোভাবেই অন্য কারো শুক্রাণু, ডিম্বাণু, সারোগেসি এগুলো করা কোনো। কিন্তু মানুষ যে দেশের বাইরে যাবার প্রবণতা এবং বাচ্চা নিয়ে ফিরে আসা, মানে এটার মধ্যে কি এই ধরনের শুভঙ্করের ফাঁকি আছে কিনা? এখানে আসলে যে ব্যাপারটা আমি বলবো, এখানে আমাদের পার্শ্ববর্তী দেশে মেডিকেল ট্যুরিজম আছে, সেটা আমাদের মানে ইন্ডিয়াতেও আছে, থাইল্যান্ডেও আছে। সো মেডিকেল ট্যুরিজমের ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা সব দেশের মানুষকে ওয়েলকাম করে এবং তাদেরকে ডেডিকেটেড সার্ভিস দেয়। যেহেতু এখানে বিষয়টা কিন্তু ইসলামিক মানে মূল্যবোধের সাথে সম্পর্কিত, যেহেতু পার্শ্ববর্তী দেশগুলোতে নন মুসলিম কান্ট্রি, তাদের দেশে কিন্তু এগুলো বৈধ। মানে স্পাম সেল করা, কেউ চাইলে প্রক্রিয়াটাই বৈধ। হ্যাঁ, কেউ চাইলে স্পাম সেল করতে পারে, কেউ চাইলে এগ সেল করতে পারে। অনেকে আছে টিউশনি বাদ দিয়ে এগ সেল করে, স্পাম সেল করে, ওখানে খুবই কমন। মানে বিষয়টা আমাদের দেশে যেরকম শুনলে বলে কি স্পাম, শরীয়তগত দিক থেকে তো ইসলামে নিষেধ, শরীয়তগত দিক থেকে নিষেধ, কিন্তু ওই অন্যান্য দেশগুলোতে যেহেতু এটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এখন সবাই চায় যে পিতৃত্ব চায়, মাতৃত্ব চায়, যেভাবে হোক না কেন আমার একটা ফ্যামিলি টিকিয়ে রাখার জন্য একটা সন্তান প্রয়োজন। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল বলে বা বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, যেহেতু মুসলিম কান্ট্রি, আমরা এই সাপোর্টটা দিতে পারছি না। পার্শ্ববর্তী দেশে দেখা যাচ্ছে যে ওই স্পাম সেল, এগ সেল করে পাওয়া যাচ্ছে, কখনো গোপনে করছে, কখনো প্রকাশ্যে বলছে। এইভাবে করে হলেও তারা প্রেগনেন্সি নেওয়ার চেষ্টা করছে। কিন্তু টেস্ট টিউব বেবির ক্ষেত্রে অন্যান্য অনেক সেন্টারও তো আসলে একই ধরনের সেবা দিচ্ছে। আপনাদের বয়স মাত্র 4 বছর, মানে আপনারা এত সফলতা পাচ্ছেন বা দাবি করছেন, এর পেছনে আসলে কি কারণ? বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আমরা যারা কাজ করছি, আমাদের প্রায় 1 যুগেরও বেশি অভিজ্ঞতা আছে কর্পোরেট হসপিটালে কাজ করার। এবং শুধুমাত্র আমরা গত 15 বছর ধরে এই আইভিএফ বা টেস্ট টিউব সেবাটুকুই আমরা দিয়ে আসছি। আমাদের এই স্পেসিফিক এই সেক্টরেই হচ্ছে 15 বছর ধরে আমরা হাজার হাজার কেস হ্যান্ডেল করেছি, যার ফলে যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা গেদার হয়েছে, পাশাপাশি আমাদের যে কোয়ালিফিকেশনগুলো যেগুলো আমাদের দেশে নেই, অ্যাভেলেবেল নেই, সেগুলো আমরা বাইরে থেকে বিভিন্নভাবে আমরা অর্জন করেছি। এবং এই আমাদের এক্সপেরিয়েন্স পাশাপাশি আমাদের যে যোগ্যতাগুলো এক্সট্রা তৈরি হয়েছে, সবগুলো মিলিয়ে আমরা আমাদের এই সেন্টারে যখন আমরা করি, তখন আমরা একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছি যে সেবাটা হবে আন্তর্জাতিক মানের, বাট খরচটা হবে সাধ্যের মধ্যে। এর মাধ্যমে আমরা যেটা করেছি যে আমাদের দেশে স্বল্পতম খরচের মধ্যে আমরা আইভিএফ সার্ভিসটা যে দিয়েছি, এর ফলে যেটা হয়েছে কি, যেসব মানুষের সেবা আমরা দিয়েছি ইতিমধ্যে, তাদের ম্যাক্সিমামেরই দেখা যাচ্ছে যে আমরা যদি আইভিএফ না করতাম তাহলে হয়তো বা তাদের এই সুযোগটা হতো না, মানে অনেকে হয়তো করারই সুযোগ পেত না। এর ফলে যেটা হয়েছে যে আমাদের যে একটা হচ্ছে যে মিডল ক্লাস সোসাইটি, যারা এর আগে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছে, সার্ভিস পায়নি, বিশেষ করে আইভিএফ সেবাটা নিতে পারে নাই, তারা ম্যাসিভলি বাংলাদেশ ফার্টিলিটিতে আসবে। আমরা তাদের প্রতি আমরা একদম কৃতজ্ঞ, কারণ তাদের মানে তারা বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আসছে বলে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল এখন সবার মুখে মুখে চলে এসেছে। কিন্তু মানে এরকম কি কোনো ব্যাপার আছে? এখন কিন্তু এমনও সেন্টার হয়েছে যেখানে প্রত্যেকজনই বন্ধাত্বের বিশেষজ্ঞ, পরবর্তীতে এমডি বা এফসিপিএস যেটা করা যায় তারা করেছে। আপনাদের ডিগ্রির মধ্যে এর থেকেও কি সুপার কোনো কিছু আছে? এরকম কি কিছু আছে আপনাদের কাছে? বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আমরা যারা কাজ করছি, আমরা মেইনলি আমাদের এখানে মানে আমি প্রফেশনালি হচ্ছে এমব্রায়োলজিস্ট, বা হচ্ছে যে বলা যায় ইক্সি বিশেষজ্ঞ বা টেস্ট টিউব, সোল টেস্ট টিউব বিশেষজ্ঞ। তো আমার পড়াশোনা সবই বাইরে, আর আমার ব্যক্তিগতভাবে বাংলাদেশে ইউরোপিয়ান বোর্ড সার্টিফাইড হিসেবে আমি আছি,
এবং এখনো পর্যন্ত মানে আর কেউ নাই? না, এখনো পর্যন্ত নেই। কিন্তু এরকম কি হয় যে মানে এই হাসপাতাল নিয়ে যেমন মানুষের এরকম মন্তব্য আছে যে মানে এটি একটি আইভিএফ সেন্টার, এর বাইরে কোনো চিকিৎসা আসলে বন্ধ্যাত্বের ক্ষেত্রে কেউ কেউ বলে থাকেন, মানে এটার অভিযোগ কিভাবে আপনি খণ্ডাবেন? আসলে আমি মনে করি যে যার যে বিষয়ে বিশেষজ্ঞ বা যার যে ক্যাপাসিটি সেই অনুসারে যদি সে কাজটা যদি সে করে তাহলে সবচেয়ে বেস্ট সার্ভিসটা সে দিতে পারবে। এখন আমি যদি একসাথে যদি 5টা সার্ভিস দিতে চাই তাহলে আমি কোনোটাই ভালো সার্ভিস দিতে পারবো না। কারণ বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল ইজ ট্রু যে এটা হচ্ছে আইভিএফ হসপিটাল, এটা মেইনলি আইভিএফ হসপিটাল। কারণ আমরা অন্য সার্ভিসের ব্যাপারে ফোকাস না। আমরা যদি অন্য ফোকাস হতাম তাহলে আমরা এখন যে সাকসেসটা দিচ্ছি এবং আমাদের যে র্যাপিড প্রোগ্রেশন এটা আমরা কখনোই এনশিওর করতে পারতাম না। অন্য সেবা কি দেন না নাকি সেটা চলছে? না, অন্য সেবা আমরা দেই। অন্য সেবা দেই বলতে আমাদের এখানে অনেক গাইনোকোলজিস্ট আছেন যারা ওষুধ ইনজেকশন দিয়ে ট্রাই করছেন, পাশাপাশি আইইউআই করছেন, মানে হিস্টোস্কোপি করছেন। আমাদের এখানে অনেক গাইনোকোলজিস্ট প্রফেসররা আছেন, তারাও সেবা দিচ্ছেন। সুতরাং বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে যে কোনো আইভিএফ ছাড়া কোনো সার্ভিস পাওয়া যাবে ব্যাপারটা তা না, বরঞ্চ হচ্ছে যে হয়তো স্পেসিফিক হ্যাঁ আমি শুধুমাত্র আইভিএফ সার্ভিসটা দিচ্ছি, দ্যাট ইজ ট্রু। কারণ আমি কাজই করি আইভিএফ এর, আমি এখন অন্য সার্ভিসটা দেওয়াটা আমার জন্য অর্থহীন, কারণ এটা ওই ব্যাপারে আমি বিশেষজ্ঞ না। কিন্তু আইভিএফ এর ক্ষেত্রে আমি স্বল্পতম সময়ের মধ্যে সবাইকে সাকসেস করে দিচ্ছি। এই যে আইভিএফ এর সফলতার ক্ষেত্রে মানে নিয়ম অনুযায়ী ব্যর্থতা সফলতা আছে, মানে কয় সাইকেল করলো না করলো, সেখানে কি আপনাদের কোনো রেশিও বা কোনো পর্যবেক্ষণ আছে যে আপনারা কতবারে ট্রাই করে পাস করছেন, মানে এরকম কিছু আপনারা দেখেছেন কিনা আপনাদের ক্ষেত্রে? আমাদের এখানে যারা আইভিএফ করছেন, বিশেষ করে আমরা অলরেডি প্রায় কয়েক হাজার আইভিএফ অলরেডি আমরা সম্পন্ন করেছি। তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা প্রথমবারই সফল হয়েছি। এইরকম রেট হচ্ছে 50 to 60%। আচ্ছা, তো এটা আমি আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের ধারে কাছে কোনো প্রতিষ্ঠানের এত সাকসেস নেই আলহামদুলিল্লাহ, এটা আমরা জোর গলায় বলতে পারি। কারণ এই জন্য আমাদের টিম বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের সম্পূর্ণ এমব্রায়োলজিস্ট টিম, পাশাপাশি গাইনোকোলজিস্ট টিম, অ্যানেস্থেশিয়া টিম, বিশেষ করে আমাদের চেয়ারম্যান স্যার ডাক্তার খালিদুজ্জামান, ওনার হচ্ছে যে প্রাণান্তকর চেষ্টা এবং আমাদের সব কিছু লজিস্টিক সাপোর্ট, যার ফলে এটা সম্ভব হয়েছে। আপনার কাছে জানতে চাই যে এই হাসপাতাল দিয়ে আপনাদের আসলে পরিকল্পনা একটি বড় সেন্টার করা, মানে এটি ছাড়াও মানে কি ভাবছেন, মানে নিকট ভবিষ্যতে কি করতে চান? দেখেন, বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল একটা হচ্ছে এমব্রায়োলজিস্ট বেসড হসপিটাল, যেটা হচ্ছে কোর আইভিএফ সার্ভিসটা দিচ্ছি। এবং আমাদের যে সরকারি প্রতিষ্ঠান যেগুলো যদি আমি চিন্তা করি, যে আমাদের সরকারি যে হসপিটালগুলো আছে যেগুলোতে আইভিএফ সার্ভিসটা আছে, ওরা কিন্তু এই সফলতাটা পাচ্ছে না, পাশাপাশি মানুষের আস্থাটা অর্জন করতে পারছে না। এখানে মেন গ্যাপটা হচ্ছে যে এমব্রায়োলজিস্ট বা আইভিএফ স্পেশালিস্ট যারা কাজ করেন তাদের মানে সংকট। আমাদের মানে প্ল্যানটা হচ্ছে এরকম, আমরা চাই যে বাংলাদেশে অন্তত 100 গুড কোয়ালিটির এমব্রায়োলজিস্ট তৈরি হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দীর্ঘদিন থেকেই আমার বেবি হচ্ছিল না, প্রায় 15 বছর। আমার জন্য আসলে স্যাড এটা। রফিকুল স্যারের কাছে আমি এসে দীর্ঘ 3 মাস ট্রিটমেন্ট নেওয়াতে অনেক খুশি। আজকে আমার জন্য একটা বিশেষ দিন, আমার পজিটিভ আসছে। সময়ে সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ট্রাই করছি, আজকে যখন পজিটিভ আসছে সত্যি আমি খুব হ্যাপি। শুনছিলাম সফল হওয়া একজন রোগীর কথা। এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার হাসিনা আক্তার, তিনি এই বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের ভাইস চেয়ারম্যান, একই সঙ্গে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। আপনার কাছে জানতে চাই যে এই যে মানুষ বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের ওপরে যে আস্থা যে বাড়ছে, এটা তো অনেক রহস্য নিশ্চয়ই রয়েছে, কিন্তু প্রতিদিন মানে এই সেবা কার্যক্রমটা বা এই ম্যানেজমেন্টটা কিভাবে পরিচালিত হয় সেটি যদি বলেন। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি যখন একটা পেশেন্ট থ্রু অ্যাপয়েন্টমেন্ট বা যেভাবে হোক আমাদের সেন্টারে আসে, তো প্রথমেই তো একজন রিসিপশনিস্ট বা একজন যারা অ্যাপয়েন্টমেন্ট করেন বা যারা বিল করেন তাদের শরণাপন্ন হওয়ার পরে যদি ওই দিন তার শিডিউল থাকে যে না উনি সেদিন দেখাবেন বা দেখাতেই এসছেন, সেই ক্ষেত্রে তো তার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়
যাওয়ার পরে প্রথম আমাদের কিছু মেডিকেল অফিসার আছেন, ওনারা দেখেন। দেন হয়তো আমরা কনসার্ন যার পেশেন্ট, সাপোজ মনে করেন আমার কোনো পেশেন্ট আসলো, আমি দেখি। তার পাশাপাশি হচ্ছে আমাদের নিজস্ব টিভিএস মেশিন আছে, সাইড মেশিন যেগুলো আমরা বেড সাইড, তো বেড সাইডে স্ক্যান হয় এবং সমস্ত রিপোর্ট নিয়ে বসে পেশেন্টের সাথে কথা বলা হয় তার কী ধরনের ম্যানেজমেন্ট ফার্দার দরকার। কারণ একটা জিনিস খেয়াল করবেন, এই ধরনের পেশেন্ট কিন্তু আমাদের এখানে যখন আসে তাদের বেশিরভাগ পেশেন্টেরই মিনিমাম 8-10 জন ডাক্তার দেখে এখানে আসছেন। তো যার পর তাদের অনেক রিপোর্ট বা অনেক কোয়ারি অনেক কিছু থাকে, তো সেভাবে আমরা পেশেন্টটা দেখে দেন তার ডিসিশন হয় যে সে কোন ম্যানেজমেন্টে যাবে। সাপোজ এমন কিছু পেশেন্ট আছে যারা শুধু ন্যাচারাল ট্রাই করবে, ন্যাচারাল ম্যানেজ, তখন তার ওইভাবে চলে যাচ্ছে যে এই মেডিসিন পাবে, সে কবে আসবে। আবার ফার্টিলিটি ম্যানেজমেন্টের একটা মেইন ইস্যুটা হচ্ছে আমি ট্রিটমেন্ট দিয়ে দিব তাকে বাসায়, সে 3 মাস পরে আসবে, এই ধরনের ট্রিটমেন্টের কিন্তু সফলতা খুবই কম। সো ন্যাচারালি যদি ট্রাই করে কেউ বা নর্মালিও করে, তাতে কিন্তু আমাদের কাছে আসতে হবে যে আমি মেডিসিন দিলাম যে রিভিউ অন ডে 10 বা ডে 12 এভাবে, এই ধরনের হয়ে গেলে এটা ন্যাচারাল ট্রাই করা। বাট তাদের যদি কোনো টেকনিক লাগে, জাস্ট সাপোজ আইইউআই বা পেশেন্টগুলো যাচ্ছে আইভিএফে, দেন তার জন্য কিন্তু একটা শিডিউল তৈরি হয়ে যায় যে এই মেডিসিনগুলো খাবেন, সে ডে টুতে আসবেন। এবং ওই যে পুরা কাউন্সেলিং, যেটা একটা বিরাট পার্ট ফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য, কাউন্সেলিং, এই ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে আসে। আপনাদের আলাদা কোনো কাউন্সিলর আছে বা সিস্টেম কি ইন্টারন্যাশনাল? এটা সিস্টেমটা হলো হ্যাঁ, ইন্টারন্যাশনাল যদি হয় আলাদা করে শুধুই সে কাউন্সিলর এমন একটা পার্ট থাকে। এখন পর্যন্ত আমাদের এমন কেউ না যে শুধু কাউন্সিলিং করবে, কিন্তু আমরা প্রতিজনই ট্রাই করি কাউন্সিলিং করতে। যেমন আমাদের মেডিকেল অফিসার কাউন্সিলিং করেন, আমাদের এমব্রায়োলজিস্টরা কাউন্সিলিং করেন, আমি কাউন্সিলিং করি। এইভাবেই এখন পর্যন্ত আমাদের সেটাও দাঁড়িয়ে যাবে যে আলাদা করে। এবং অ্যাকচুয়ালি আমাদের পেশেন্টরা এখন পর্যন্ত চায় আমার পেশেন্ট আমি কথা বলবো। আচ্ছা, মানে কাউন্সিলিং এর পার্টটাও কিন্তু তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে, রাইট? চিকিৎসাও দিচ্ছেন, উনি কথাও বলবেন। তো একটা জিনিস দেখি যে যাদের মানে কনসেপ্ট করেছেন যারা, তাদের ক্ষেত্রে একটা সতর্কতার কথা আপনারা বলেন যে পার্শ্ববর্তী কোনো জায়গাতে থাকা, একটু সিরিয়াসলি ওই টাইমগুলো পার করা, এই ক্ষেত্রে আসলে দিক নির্দেশনা কি বা আপনারা কি বলেন আপনাদের রোগীদের ক্ষেত্রে? আচ্ছা, সেটা আসছে, আমি ফার্স্ট কোয়েশ্চেনটা শেষ করি। হ্যাঁ, দেন যদি ফার্টিলিটি পেশেন্ট যদি আইভিএফ এর শিডিউলে চলে যায়, তাদের আলাদা একটা ফাইল হয়ে যায়। তাদের সেই ফাইলটা, তাদের কালার বলেন, পেজ বলেন, প্রত্যেকটা জিনিস চেঞ্জ থাকে, যার ফলে হচ্ছে প্রতিটা জিনিস যে আমাকে প্রত্যেকে বলে দিতে হচ্ছে তা না। পুরো আমাদের যে টিমটা, ওখানে একটা পেজ দেখলে তারা বুঝে যাচ্ছে যে ও কি পাবে। ইভেন তো আমাদের সিস্টাররা বুঝে যাচ্ছে সে কি ইনজেকশন পাবে, সিস্টেম রেডি করা আছে। তো ওই পেশেন্টদেরকে নিয়ে প্রতিদিনই আমাকে যে অনেক বেশি দিতে হচ্ছে, না হলে তো হবে না, মানে ওই ডিল করা সম্ভব না। তো ওরা চলে যাচ্ছে একটা, যেমন কারো স্ক্যান, সবাই জানে পেশেন্ট এসে স্ক্যানের ফাইল জমা দিচ্ছে, স্ক্যান হয়ে যাচ্ছে, স্ক্যান মানে টিভিএসআর কে আলট্রাসোনোগ্রাম, ঠিক তেমনি ইনজেকশন যাদের আছে তারা ইনজেকশন জায়গা জমা দিচ্ছে। তো এইভাবে নাম্বার অফ পেশেন্ট বেশি হওয়াতে হয়তো বা আমাদের এখনও কিছু পেশেন্টদের অভিযোগ আছে যে না আমরা প্রপারলি গাইডেন্সটা পাচ্ছি না। সেটা অ্যাকচুয়ালি আসলে আমি যেটা ভাবতেছি যে আমাদের বা আমাদের স্টাফদের সবাই 100% ট্রাই করছেন। যেহেতু আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন যে নাম্বার বেশি হলে আমি যতই ভালো করে করি না কেন, একটা কিউ হয়ে যাচ্ছে, একটা পেশেন্ট ডিসস্যাটিসফাইড। তো আমরা ওই জায়গাগুলোতেই কিন্তু প্রতিদিন কাজ করছি। নেতিবাচক কথা কিন্তু মানে একটু ছড়াচ্ছেও যে না ওখানে গেলে তো এত মানুষ কিভাবে সেবা দিব, এটা কিন্তু হচ্ছে। কিন্তু আপনাদের ইন্টারনালি আপনাদের যে 150 জন স্টাফের কথা আমরা শুনেছি, আপনারা কি নিজেরা কোন ইন্টারভেলে বসেন বা নিজেরা কথা বলেন? একদম আপনি দেখবেন রেগুলার, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে কাজ করছি, এই যে ফ্লোরটা, এটাও কিন্তু অনলি 1 উইক হলো, যেটা নতুন ভাবে আবার সাজানো হলো। তেমনি প্রতিদিন কিন্তু এখন আমাদের আমরা 2টা ফ্লোর দিয়ে শুরু করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমাদের 12 ফ্লোরই আমরা আমাদের এই কাজে ইউজ করছি। তো এইভাবে করে তো আমাদের সেন্টারটা কিন্তু অনেক বেশি দিন না, আপনি যদি করে দেখেন 4 বছর, তো একদম যদি বলি যে অনেক বেশি দিন তা না, সেই তুলনায় কিন্তু এবং নাম্বার অফ পেশেন্ট মানে যেভাবে আমাদের বেড়ে আলহামদুলিল্লাহ বেড়ে গেছে, সেই জন্য যে অনেক সময় হয় বেশি লোডেড হয়ে গেলে কোপ করতে একটু টাইম লেগে যায়। তবে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি, এখনই একটু কিছুটা আমি ফিল করছি বা পেশেন্টরাও ফিল করছে যে একটু ভালো স্টেবল হচ্ছে, এবং আশা করি যে আরও কিছুদিন গেলে আমরা এই জিনিসগুলোকে আরেকটু বেটার করে ফেলতে পারবো। এবং প্রতিদিনই যেই ধরনের সমস্যাগুলো আসছে চেষ্টা করতেছি, কারণ আমাদের টিভিএস মেশিন ছিল একটা, এখন আমাদের 6টা টিভিএস মেশিন। তো এইভাবে করে বাড়ানো হচ্ছে। আপনার এই সেবা পূর্ণাঙ্গ বলতে আপনারা কি আর কারো কাছে কোনো দিক থেকে ডিপেন্ডেন্ট, কোনো জায়গায় যেতে হচ্ছে? একটা হয়তো
সি সেকশন বা ডেলিভারির জন্য অন্য কাউকে যেতে, এটা ছাড়া ফার্টিলিটি যদি বলি, ফার্টিলিটিতে আলহামদুলিল্লাহ আমাদের কোথাও যেতে হচ্ছে না, কিন্তু ফার্টিলিটির পরের ধাপটাই আসতেছে অপস বা প্রেগনেন্ট পেশেন্টদের। তো প্রেগনেন্ট এটা যেহেতু এখনো টোটালি অবস্টেট্রিশিয়ান হসপিটাল হয় নাই, সেই কারণে ডেলিভারি প্রসেস বা ওটা এখন আপনারা সেভাবে আপনাদের কাঁধে নেননি। এবং কিছু ব্যাপারটা আছে যেমন আইবিএফ এর পেশেন্ট, তাদের কিছু ছোটখাটো কিছু গাইনোকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার, সেইগুলোও আমাদের তো এই ওটিতে আমরা এখনো করতে পারছি না। তো বেশিরভাগ অপারেশনগুলো আমি আমার দায়িত্বে নিয়ে বাইরে করছি, কিন্তু সেজন্য মাঝে মাঝে আমাদেরকে অন্য কারো থিয়েটার ইউজ করতে হচ্ছে। আপনার কাছে জানতে চাই যে যারা অনেক অপেক্ষার পরে যারা কনসিভ করছে তাদের ব্যাপারে আপনারা কিছু নিয়ম কানুন মেনে চলতে বলেন, এর মধ্যে হাসপাতালের কাছাকাছি থাকার কথাও বলেন, এটা কেন? অ্যাকচুয়ালি যদি এভাবে বলেন যে শুধুমাত্র হাসপাতালের কাছাকাছি থাকার ব্যাপারটা বলা ডিরেক্টলি তা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রেস্টে থাকবেন বা ওনারা যেটা হয় আমাদের পেশেন্টরা যারা আইবিএফ থেকে বা আসেন, তারা রেগুলার কিছু মেডিকেশন পায়, তার মধ্যে ইনজেকশন থাকে। এবং দেখা যায় আমাদের কিছু পেশেন্ট এমন আছে তারা রুরাল এরিয়া থেকে আসতেছে, অনেক দূর থেকে, এবং সেখানে তাদের ইনজেকশন দেওয়ার ফ্যাসিলিটিস থাকে না, এবং তারা কোথায় যাবেন কোনো একটা প্রবলেম হলে এই ধরনের কারণের জন্য কিন্তু পেশেন্টরা কিন্তু নিজে থেকেই মানে সেলফলি দেখা যায় যে আশেপাশে থাকাটা প্ল্যান করে। বাট এমন যদি হয় যে না, আমার পেশেন্টটা ধরেন বাসা যার গুলশান নেই, সে কিন্তু আর এখানে থাকছেন না, সে কিন্তু গুলশান থেকেই সে কেয়ারটা নিচ্ছেন, মাঝে মাঝে সে দেখাচ্ছেন তার যে ইনজেকশনগুলো সে গুলশান থেকে, রাইট। কিন্তু এমন কিছু পেশেন্ট আছে যে হয়তো বা সে নরসিংদী থেকে বা চিটং থেকে সে আসতে পারছেন না। এবং তাদের আরেকটা জিনিস হচ্ছে সাইকোলজি ব্যাপারটা আমি কেমন বলবো, যখন পেশেন্টের প্রেগনেন্সি আসে তখন কিন্তু পেশেন্টরা আমাদের উপর একটা ডিপেন্ডেন্ট হয়ে যায়, ভাববে যে মানে আমার এমন যদি হয়, এমনও আমাদের কিছু ম্যাডামরা আছে ওনারা একটু মাঝে মাঝে মাইন্ড করে যে ওনারা অনেক সিনিয়র, কিন্তু ওনারা একটা কথা বললেন সেটা হয়তো সে আমার কাছে জিজ্ঞেস করছে যে ম্যাডাম উনি দিয়েছে আমি এটা নিব কিনা। এটা বুঝতে হবে, এটা তার হচ্ছে ডিপেন্ডেন্সি, তার একটা মেন্টাল। জানতে চাই যে যখন একটা প্রতিষ্ঠানের এরকম চাহিদা প্রচুর বাড়ে, মানুষ প্রচুর আসে, তখন কিন্তু কস্ট বাড়ানোর একটা মানসিকতা থাকে, বা এটা আমরা দেখেছি। আপনারা কোন জায়গায় আছেন? আমরা সত্যি কথা বলতে, এটা আমি মানে বলার জন্য মাটি রাখি না, আমরা কিন্তু কস্ট কমিয়েছি, রাইট। আমরা যখন সেন্টার শুরু করি, হ্যাঁ কিছু পেশেন্টকে আমরা আমাদের একটা পুয়ার ফান্ড আছে ওখান থেকে, হ্যাঁ শুনেছেন নিশ্চয়, পুয়ার ফান্ডের ব্যাপারটা আলাদা, কিন্তু যখন আমরা শুরু করি তখন যে কস্ট ছিল এখন পর্যন্ত সেটা বাড়েইনি, বরঞ্চ আমরা রেগুলার বেসিসে কিছু না কিছু ডিসকাউন্ট দিয়ে আসছি। এবং এই যে দেশের একটা বড় একটা চেঞ্জ গেল গত বছর, পালাবদল গেল গত জুন জুলাইতে বা আগস্টে যে ঘটনাটা ঘটলো আপনারা সবাই জানেন, এবং আরেকটা জিনিস যত যাই বলি, প্রতিটা জিনিস কিন্তু আমি আমার দেশে প্রোডাক্ট করতে পারতেছি না আমার কাজের, তো কিছু আমাকে বাইরে থেকে ইম্পোর্ট করতেই হচ্ছে, সেইটা হলে আরো কমানো যেত বা করতেই হচ্ছে। এবং সেই জায়গায় যেটা আমি বলতে চাচ্ছিলাম, ইম্পোর্টের সবাই কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে, আমরা কিন্তু 1 টাকাও বাড়াইনি, বরঞ্চ ডিসকাউন্টের পরিমাণ কিছু বাড়িয়েছি, মাঝে মাঝে কস্ট কমানো যায় কিভাবে সেই জায়গা থেকে, এবং এই পর্যন্ত কেউ বলতে পারবে না আমাদের 1 টাকাও রাইজ হয়েছে, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে কমে এসছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি আবারও। এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার SM মনিরা, তিনি অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে কাজ করছেন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে শুরুতে জানতে চাই যে বন্ধাত্ব বিশেষজ্ঞ তৈরি হওয়া শুরু হয়েছে বাংলাদেশে ব্যাপকভাবে, যেই সুযোগটি আগে ছিল না। আপনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরেই এই যে বাংলাদেশের একটি সেন্টার যেখানে হাইয়েস্ট নাম্বার অফ পেশেন্ট নিয়মিতভাবে আসছে, সফল হচ্ছে, মানে এখানে এসে আপনার নিজেকে গড়বার জায়গাটাও কতটা সমৃদ্ধ হচ্ছে? আমার শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং সম্মানের সাথে আমি বলতে চাই, তারা আমাকে যেভাবে গড়ে দিয়েছেন, তার পরবর্তী যে নারিশমেন্ট, এআরটির যে আরেকটা ফিল্ড আছে, আমরা যেটাকে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক বলি, সেই জায়গার একটা পায়োনিয়ার পজিশনে যেহেতু বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল আছে, তো সেখানে এসে আমরা এআরটির যে নতুন ইনোভেশন এবং নতুন যে কাজ এবং হাইস্ট টেকনোলজির এই অংশটুকু দেখা এবং শেখার একটা চমৎকার প্ল্যাটফর্ম মনে করি আমি এই জায়গাটি। অন্য আগে যারা তৈরি হয়েছে তারা তো এত দ্রুত মনে হয় এরকম সেন্টার পায়নি, পেয়েছে কি? আপনাদের অভিজ্ঞতা কি বলে?
হাইস্ট টেকনোলজি বা এই ধরনের সেন্টারের যে জায়গাগুলো, সে জায়গাগুলো আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে বিষয়টা ছিল যে এত বেশি অনেক সংখ্যাতাত্ত্বিকভাবেই আমি বলি অথবা কাজ করার ফিল্ডটাও বলি, সেই জায়গাগুলো এত বিস্তৃত ছিল না, যেহেতু সীমিত সংখ্যক একটা জায়গা ছিল। এবং একটু আগে আপনি আমাকে এই কোশ্চেনটা করেছিলেন যে ইনফার্টিলিটির ফিল্ডে এখন আমরা অনেক ডক্টরও দেখতে পাচ্ছি। আগে দেখা যেত অবস গাইনি ফিল্ডে আমরা অনেক অবস্টেটিশিয়ান দেখতে পেতাম, কিন্তু অ্যাজ এ ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে যে জার্নিটা বা যে যাত্রাটা, সেটা বাংলাদেশে রিসেন্টলি বেশ কিছু বছর ধরে শুরু হয়েছে বলেই আমাদের বাংলাদেশে এখন আমরা ইনফার্টিলিটি স্পেশালিস্টদের সংখ্যা এবং সেই অনুযায়ী ডক্টর এবং পেশেন্ট সে জায়গাগুলো আর কি আমি মনে করি যে বাড়ছে। মানে যত রোগী বিভিন্ন জায়গা থেকে টারশিয়ারি সেন্টার হিসেবে ঘুরে ঘুরে আসে, একটা তো হচ্ছে যে সফল হয়নি, তার এফিসিয়েন্সি কম ওই প্রতিষ্ঠানের, এখানে হয়তো আসলো, কিন্তু এমনও কি হয় যে যারা অনেক প্রতারণার শিকার হয়েছেন, মানে সেটা আপনারা কেমন দেখেন বা এই প্রতারণার মাধ্যম ধরনগুলো কি কি? এটা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে বিষয়টা দেখা যায় ইনফার্টিলিটি পেশেন্টদের একটা অন্যতম জায়গা থাকে। আমরা আসলে কথাগুলোকে এখন আসলে ইনফার্টিলিটিও বলি না, বলতে চাই সাবফার্টিলিটি। তার কারণ যেটা, ইনফার্টিলিটির একটা অংশ তারা মানে জানেই না, বা তাদের আসলে যে বিষয়টা থাকবে সাবফার্টিলিটির যে অংশটুকু, তাদের কজটাকে আমরা আইডেন্টিফাই করে সেই সলিউশনের জায়গাটাতে আমরা যেতে পারি। তো মূলত যে বিষয়টা যে সাবফার্টিলিটির এই পেশেন্টগুলা শুরু থেকেই দেখা যায় অনেক দিন যাবৎ দীর্ঘদিন ধরে কিন্তু তারা ট্রিটমেন্ট করে, একেবারে তাদের জীবনের সর্বস্ব খুঁয়ে খুঁয়ে এরকম এই পর্যায়ে দেখা যায় আমরা পাই তাদেরকে। তো এই জন্য তাদের ফাইলগুলো যখন আমরা খেয়াল করি, তখন দেখা যায় 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে অনেকে চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ডাক্তারের দ্বার প্রান্তে তারা গিয়েছেন, কিন্তু রেফারেল সিস্টেমের যে একটা জায়গাটা আমি মনে করি সে জায়গাগুলো অ্যাপ্রোপ্রিয়েট না থাকার কারণে অনেক পেশেন্ট দেখা যায়, আমরা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ বলি, দেখা যাচ্ছে শুধু তারা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগই খাচ্ছে। আবার অনেক পেশেন্টকে আমি দেখা যায় আইওআই বলে আমাদের একটা বিষয় আছে, যেটাকে আমরা ইন্ট্রাইউটারাইন ইনসেমিনেশন বলছি। দেখা যাচ্ছে আমি একটা পেশেন্টের টিউব ব্লক, তাকে আমি আইওআই করছি। দেখা যেতে পারে একটা পেশেন্টের ওভুলেটরি ফ্যাক্টর বা ওভুলেশনের এই জায়গাটাতে প্রবলেম, কিন্তু আমরা তাদেরকে ওআইডি বা আমরা এই জায়গাগুলো আসলে আমার কাছে মনে হয় যে জুডিশিয়াস অ্যাপ্রোচে বা কার জন্য কোনটা প্রয়োজন সেই অনুযায়ী ট্রিটমেন্টের এই প্রোটোকলটা মেনটেন না করার কারণে, যেটা আপনি বলতে চাচ্ছেন যে প্রতারণার শিকার অথবা তাদের জন্য আর্থিক ফাইন্যান্সিয়াল বার্ডেন তো অবশ্যই তৈরি হচ্ছে। মানে এই বাস্তবতাতে জানতে চাই যে এই দীর্ঘ সময় নিয়ে যখন একটা মানুষের হাসপাতালের প্রতি আস্থা তৈরি হচ্ছে, কিন্তু উনি জানেন না ওনার রেজাল্ট কি হবে, একটা দীর্ঘ সময় দৌড়ঝাঁপ করছেন, ওই সময় তাদের মানসিক প্রশান্তির জন্য কি আপনাদের কোনো পরিকল্পনা বা কিছু কি আপনারা করেন? এটা তো অবশ্যই দেখা যায় পেশেন্টরা দীর্ঘদিন যাবৎ যখন এরকম ট্রিটমেন্টের মধ্যে যাচ্ছেন কিন্তু তারা সফল হতে পারছেন না, স্বাভাবিকভাবে তারা অনেক বেশি ডিপ্রেশনে থাকেন। তো সেই ক্ষেত্রে ইনফার্টিলিটির হসপিটাল, যেটা আমরা ফার্টিলিটি হসপিটালের ক্ষেত্রে তারা একটা লাস্ট রিসোর্ট অফ হোপ হিসেবে চিন্তা করে এখানে আসেন। সেই ক্ষেত্রে যখন তাদের এআরটির মতো একটা জায়গা অথবা যেই ট্রিটমেন্টটাই তাদের জন্য প্রয়োজন হয় না কেন, সেই জায়গাগুলোতে যখন তাদেরকে প্রপার গাইডলাইন দিয়ে আমরা তাদেরকে সেই গাইড করি, সেই ক্ষেত্রে কাউন্সিলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ইচ অ্যান্ড এভরি পেশেন্টকে কাউন্সিলিং করি, তাদের সাথে বসি, কথা বলি এবং তাদের জন্য যেই জিনিসটা প্রয়োজন বা তাদের ক্ষেত্রে আমরা কোন ট্রিটমেন্ট প্রোটোকলে যাচ্ছি সেই ট্রিটমেন্ট প্রোটোকলটার মেয়াদ, ফাইন্যান্সিয়াল ইস্যু সব কিছু মিলে তাদের সাথে আমরা একটা ওপেন ডিসকাশনে আসি। এখন সফলতার গল্প তো আসলে দুপাশের, রোগীরা সফল হচ্ছেন, আবার যখন এই হাজারো সফলতার গল্প আমরা শুনলাম আপনাদের হাত ধরে আসলে হচ্ছে, মানে এই জায়গাতে তারা যখন সফল হয় হাসপাতালের সাথে তাদের একটা দীর্ঘ সম্পর্কের একটা যাত্রা নতুন করে শুরু হয়, আপনাদেরও আসলে কেমন লাগে? আমাদের ক্ষেত্রে যে বিষয়টা, আমাদের ডক্টর পেশেন্ট রিলেশনশিপের জায়গাটা আসলে আমাদের ভিন্নতা থেকে ভিন্নতর হয়ে যায়। আমরা আসলে চিন্তাই করি বা আমাদের একটা চাওয়া পাওয়ার জায়গায় থাকে ইচ অ্যান্ড এভরি পেশেন্টই যেন সফল হয়। তো সফল যখন একজন পেশেন্ট হয় তখন আমাদের সাথে আসলে দেখা করতে আসে এবং তাদের এই হাসি মুখগুলোই আমি মনে করি আমাদের একটা পরম প্রাপ্তির জায়গা এবং আমাদের চাওয়া পাওয়ার জায়গা। তো তারা বাচ্চা নিয়ে আসেন, মিষ্টি নিয়ে আসেন, আমাদের সাথে দেখা করেন, সম্পর্কটা তখন আর অ্যাজ এ পেশেন্ট বা যে কাপল, সে কাপল হিসেবে না থেকে তখন তাদের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক, পারিবারিক সম্পর্কে বিষয়গুলো কনভার্ট হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুনছিলাম বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের সফলতার গল্প, মাত্র 4 বছরে হাজারো দম্পতির সফলতার গল্প
কেমন সেটি আসলে এই হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড় দেখলেই বোঝা যায়। আমরা চাই যারা দীর্ঘ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন তারা এই সেন্টার বা যে কোনো সেন্টারই হোক, তারা যেন অন্তত সঠিক সত্য বিজ্ঞানসম্মত চিকিৎসা যেন তারা পান, এবং সেই চেষ্টাতেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।